আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হরিয়ানার রোহতক জেলার সাঁপলা বলে একটা জায়গা। সেখানকার একটা বাস স্ট্যান্ড, দিল্লি যাওয়ার যে হাইওয়ে তার পাশে একটা বাউন্ডারি ওয়ালে ঝোপঝাড়ে ডিপ নীল রঙের একটা ট্রলি ব্যাগ দেখতে পাওয়া যায়। সকালবেলায় 11টার সময় 1 মার্চ, সেদিন ছিল শনিবার। একটা লোকের সেদিকে নজর পড়ে। আজকাল কোনো মালিক ছাড়াই ট্রলি ব্যাগ ঝোপঝাড়ে পড়ে থাকা ট্রলি ব্যাগ মানেই কি সেটা আমরা সবাই জানি। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ চলে আসে। পুলিশ ট্রলি ব্যাগটা খোলে, খুলতেই বেরিয়ে আসে একটা মেয়ের বডি, আর তার উপরে রাখা ছিল একটা লেপ বা কম্বলের কভার জাতীয় কিছু একটা, তাতে কিন্তু রক্তর দাগ লেগেছিল। মেয়েটাকে বের করা হয়। মেয়েটাকে বের করতেই লোকজন এসে ভিড় করে। একজন এমএলএ সেখানে ছিল, সে দেখে, মেয়েটাকে দেখেই সে চিনতে পারে। স্থানীয় লোকজনেরাও তাকে চেনে। তার বয়স 24, নাম হচ্ছে হিমানি নারওয়াল। সে ওই এলাকার যুব কংগ্রেসের একজন অ্যাক্টিভ মেম্বার। হিমানির কিন্তু ওই এলাকাতে খুব নাম ডাক ছিল, প্রায় সব লোকজন তাকে চিনত। সে ছিল এলএলবির ছাত্রী। বিশেষ করে যখন 2024-এ রাহুল গান্ধীর ভারত জোড়ো অভিযান শুরু হয়েছিল, সেই সময় বিভিন্ন প্রদেশের লোকজন রাহুল গান্ধীর সাথে যুক্ত হয়ে সেই অভিযানে রাস্তায় হেঁটেছিল। রোহতকের ওই এলাকা থেকে হিমানিকে সিলেক্ট করা হয়েছিল হরিয়ানার জামা কাপড় পরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রা করাতে। তখন রাহুল গান্ধীর সাথে তার পরিচয় হয়। রাহুল গান্ধী তাকে খুব স্নেহ করেছিলেন, খুব ভালোভাবে কথা বলেছিলেন। শুধু তাই নয়, নেক্সট ডে সোশ্যাল মিডিয়াতে নিজের আইডি থেকে তিনি নিজের সাথে হিমানির একটা ছবিও পোস্ট করেছিলেন। সেই ঘটনার পর তাকে সবাই চিনে যায়। তারপর থেকে সে কংগ্রেস পার্টির একজন মেম্বার তো ছিলই, তারপর থেকে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, যেখানে কংগ্রেস পার্টির কোনো মিটিং মিছিল, সব জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয়। তারপর থেকে ধীরে ধীরে তাকে সবাই চিনতে শুরু করে। সে সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ থাকত। এবার তার যে পুরনো জীবন বা তার ছোটবেলা, সেই ব্যাপারটা একটু বলে নিই। হিমানি ছিল একজন বিএসএফ জওয়ানের মেয়ে। তারা 3 ভাই বোন। তার একজন বড় দাদা, তার একজন ছোট ভাই। 11 বছর আগে বড় দাদার সাথে তার কোনো বন্ধুর ফোন নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো সেই বন্ধু বড় দাদাকে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরে বস্তাতে বন্দি করে ঠিক হিমানিকে যেমনটা ফেলে দেওয়া হয়েছে তেমনই তাকে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে তার বাবা, মানে বিএসএফের সেই জওয়ান, ডিপ্রেশনে চলে যায়। তারপরে ধীরে ধীরে এমন হয় তিনি সহ্য করতে পারেননি, তিনি সুসাইড করেছিলেন। হিমানির মা ছোট ভাইকে নিয়ে দিল্লিতেই থাকতো। সে নিজের দাদির কাছে রোহতকে, মানে যেখানে সে এখন ছিল, সেখানেই থাকতো। দিল্লি আর রোহতক খুব বেশি দূর নয়। কখনো মা তার কাছে আসতো, কখনো সে মায়ের কাছে যেত। কিছুদিন আগে হিমানির দাদি, সে মারা গেছে। হিমানির বাড়ির কাছাকাছি, কিন্তু হিমানির মামারাও থাকে, কোনো অসুবিধা হয় না। হিমানি এখন একাই রোহতকে থাকে। তার একটাই কারণ যে সে ওই এলাকার একজন কংগ্রেস পার্টির মেম্বার যেহেতু, তো তার যদি মায়ের কাছে দিল্লিতে গিয়ে থাকা হয় তাহলে কিন্তু হবে না। আর সে সেইখানেই এলএলবির পড়াশোনাও করছিল। হিমানির সাথে এই দুর্ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল 1 মার্চ। 27 ফেব্রুয়ারিতে কিন্তু হিমানির সাথে হিমানির মাও ছিল রোহতকে, কারণ তারা দুজনে কুম্ভ স্নান করতে গেছিল। কুম্ভ স্নান করে তারা 27 তারিখে রোহতকে ফিরেছিল। তারপরে বিকেলবেলায় তার মা চলে যায় দিল্লির উদ্দেশ্যে। দিল্লি পৌঁছে তিনি মেয়ের সাথে ফোন কলে কথা বলেছিলেন। মেয়ে বলেছিল, এই কথা হয়ে যাচ্ছে, কালকে 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের শেষ দিন, একটা রোড শো আছে, আমি একটু ব্যস্ত থাকবো, কালকে যদি কথা না হয় তুমি কিন্তু চিন্তা করো না, আমি ফ্রি হয়ে গিয়ে কথা বলবো। সেই জন্য মা 28 তারিখে আর ফোন করেনি। 1 তারিখ মায়ের কাছে সকালবেলায় 11টার পর এই ঘটনাটা খবরে আসে। মা চলে আসে। পুলিশ এবার হিমানির বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভিগুলো চেক করছিল। একটা সিসিটিভিতে
দেখা যায় যে 28 তারিখ রাত্রেবেলায় 11টার সময় একজন সেই ট্রলি ব্যাগটা হাতে করে রাস্তা দিয়ে টানতে টানতে যাচ্ছে। পুলিশ চিনতে চাইছিল যে এটা আসলে কে। তারপরে হিমানির মায়ের কাছে হিমানির ফোন নম্বরটা পাওয়া যায়। পুলিশ হিমানির লোকেশনগুলো দেখছিল। তখন পুলিশ দেখে যে হিমানির লোকেশন সবসময় কিন্তু হিমানির বাড়িতেই ছিল। সেই সঙ্গে আরও একটা ফোনের লোকেশন হিমানির বাড়িতে ছিল 28 তারিখে, এবং ওই ট্রলি ব্যাগটা যেখানে পড়ে থাকতে দেখা যায় ওখানেও রাত 11টার পরে দেখা যায় যে ওই ফোন নম্বরটা অ্যাক্টিভ ছিল। ফোন নম্বরটা ছিল সচিন নামের একটা ছেলের। এবার বলি সচিনটাকে। সচিন একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান চালায়। সচিন হরিয়ানার রোহতকের কাছের ঝজ্জর বলে একটা জায়গা আছে, সেখানকার বাসিন্দা। সে মা বাবার একমাত্র ছেলে। 10 বছর আগে সে লাভ ম্যারেজ করেছিল। তারপর থেকে তার মা বাবার সাথে তার সম্পর্ক ভালো নয়। একই বাড়িতে মা বাবারা আলাদা থাকে আর সচিন আলাদা থাকে। সচিনের 2 ছেলে মেয়েও আছে। খোঁজ নিয়ে জানতে পারা যায় যে সচিন কয়েকদিন ধরে নিজের দোকানটা খুলছিল না, আর নিজের বউকেও সে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সচিনের বাবা মা মামা আশেপাশের প্রতিবেশীদের সাথে যখন পুলিশ কথা বলে তখন জানতে পারে যে সচিন খুব ভালো একজন ছেলে, কারোর সাথে ঝগড়া বিবাদে সে থাকে না, একটা আরশোলাও কোনো দিন সে মারতে পারে না। ঘটনার দিন মানে 28 তারিখে রাত্রেবেলায় কিন্তু সে রোজকার মতো বাড়িতেই ছিল। এবার পুলিশ সচিনকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে দিল্লিতে সচিনকে পেয়ে যায় পুলিশ। 48 ঘন্টার মধ্যে পুলিশ সচিনকে ধরে ফেলে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সচিন বলে ফেসবুকে 1.5 বছর আগে তার সাথে হিমানির বন্ধুত্ব হয়। বন্ধুত্বর পর নাকি তাদের দুজনের মধ্যে প্রেম হয়েছিল। যেহেতু হিমানি নিজের বাড়িতে একাই থাকতো, সচিন মাঝে মধ্যেই তার বাড়িতে এসে তার সাথে থাকতো। এমনকি সে নাকি 27 তারিখ রাত্রেবেলায়, যেদিন হিমানির মা দিল্লি চলে গেছিল, সেই দিন নাকি সে রাত্রেবেলায় হিমানির সাথেই ছিল। নেক্সট ডে বিকেলবেলায় হিমানির আর তার সাথে একটা ঝগড়া হয় 4টের সময়। হিমানি তাকে রেগে চড় মারে। তখন তার এতটাই রাগ হয় যে সে হিমানির ওড়না দিয়ে সে টাইট করে হিমানির হাত পা বেঁধে দেয়। হিমানির ফোনের চার্জারে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। আর এই ঘটনা ঘটাবার সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিতে তার হাতেও চোট লেগে যায়, আর তার হাত থেকেও রক্ত বেরিয়েছিল। সেই রক্ত কিছুটা হিমানির বাড়ির লেপের কভারের ওপর পড়ে গেছিল। সেই কভারটাই কিন্তু বডির ওপরে ট্রলি ব্যাগের মধ্যে রাখা ছিল। পুলিশ জিজ্ঞেস করে তার কারণটা কি। তখন সে বলে যে হিমানি তাকে কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছিল। হিমানির কাছে তার আর হিমানির কিছু ঘনিষ্ঠ ভিডিও, ফটোগ্রাফ ইত্যাদি আছে। সেগুলো সে তার বউকে বা অন্য লোকজনেদের দেখিয়ে ফেলবে। সেই জন্য নাকি সে 3 লাখ টাকা চাইছিল। আগেও মাঝে মধ্যে টাকা চেয়েছে। পুলিশ এই ব্যাপারটা সচিনের কাছে জানতে পারার পরে সব জায়গায় ডিক্লিয়ার করে যে তারা 48 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরে ফেলেছে। আর এটা হচ্ছে অপরাধ যে কেন হয়েছিল সেটার স্টোরি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, হিমানির মা আর হিমানির ভাই, তারা কিন্তু বলছে অন্য কথা। তারা বলছে পুলিশ মিথ্যে কথা বলছে, আর যেটা সত্যি ঘটনা সেটাকে লুকানোর চেষ্টা করছে সচিন। তারা সবাই জানে যে সচিন হিমানির একজন বন্ধু। হিমানি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, আমি আগেই বলেছি। হিমানি যখনই কোথাও যেত তো হিমানির যে টিমটা ছিল তাদের সাথে সচিন যেত ফটো তুলে দেওয়ার জন্য। সচিন যে বলছে সে তার বয়ফ্রেন্ড, এটা হতেই পারে না, কারণ সচিন ম্যারিড, সচিনের 2টো বাচ্চাও রয়েছে। হিমানি ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী একটা মেয়ে। তার সঙ্গে বিভিন্ন পয়সাওয়ালা লোকজনেদের ওঠা বসা, সবাই তাকে স্নেহ করে। হিমানির মা বলছে যে তার মেয়ে এত উচ্চাকাঙ্ক্ষী, সে কখনোই, যদি মেনেও নেওয়া হয় যে তার মেয়ে একটা সম্পর্কে জড়িয়েছিল ওই ছেলেটার সাথে, কিন্তু তার মেয়ে জড়ালেও সে এতটাই উচ্চাকাঙ্ক্ষী,
সে কখনোই মোবাইল রিপেয়ার করার একজন মানুষের সাথে এই ধরনের সম্পর্কে জড়াবে না, কারণ সে বিভিন্ন কোটিপতি মানুষজনের সাথে ওঠা বসা করে আর সেই এলাকাতে তার প্রচুর নাম। কিন্তু সচিন যে মোবাইল রিপেয়ার করে, সে বলছে যে হিমানি নাকি তার কাছে 3 লাখ টাকা চাইছিল, কিন্তু এটা একদম অসম্ভব রকমের একটা মিথ্যা কথা। এই জন্যেই যে তার কাছে 3 লাখ টাকা নেই। তার বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলেও লম্বা টাইম থেকে তাদের ফিস দেওয়া হয়নি। সব সময় তার ফ্যামিলিটা অভাবের মধ্যেই চলে। সচিনের কাছে টাকা পয়সা নেই বললেই চলে, সে একজন গরিব ছেলে। তাহলে হিমানি কেন তার কাছে 3 লাখ টাকা চাইবে, আর কেনই বা 3 লাখ টাকার জন্য সে হিমানিকে মেরে ফেলবে? তার মা, তার ভাই সবাই বলছে যে কোনো একটা অন্য ব্যাপার রয়েছে। যেহেতু তার মেয়ে একজন রাজনৈতিক পার্টির অ্যাক্টিভ মেম্বার, তো তাদের মনে হচ্ছে অন্য কোনো পার্টির লোকজন বা অন্য কেউ শত্রুতা করে এই ঘটনাটা ঘটিয়েছে। সচিন যদি ঘটিয়েও থাকে, সচিন কিন্তু কোনো একটা সত্যতা লুকানোর চেষ্টা করছে, কারণ তাদের মেয়ে কখনো সচিনের সাথে সম্পর্কে লিপ্ত হতেই পারে না। পুলিশ যখন সচিনের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল, সচিন যে ঘটনাটা বলেছিল সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলেছিল সে মাঝে মাঝে হিমানির কাছে গিয়ে থাকে, সেদিনও ছিল। বিকেলবেলায় 4টের সময় আবার হিমানি তার কাছে 3 লাখ টাকা চাইছিল, যেটা আগেও চেয়েছিল। তো তাদের দুজনের মধ্যে তর্ক ঝগড়া হয়। হিমানি তার গালে চড় মারে, তখন তার খুব রাগ হয়। রাগ হওয়ার পরে হিমানির চার্জারের তার দিয়ে সে গলায় ফাঁস লাগায়। তারপরে সে যখন মারা যায়, সেই প্রাণহীন দেহটা ওই বাড়িতেই রেখে লেপ দিয়ে ঢাকা দিয়ে দেয়। দেওয়ার পরে সে হিমানির স্কুটি নিয়ে 34 কিলোমিটার স্কুটি চালিয়ে নিজের দোকানে চলে যায়। যাওয়ার সময় হিমানির ঘরে যে যে মূল্যবান জিনিস ছিল সেগুলো নিয়ে নেয়। হিমানির সব আঙুলে আংটি ছিল, সেগুলো খুলে নেয়। হিমানির গলায় মোটা চেন ছিল, সেটা খুলে নেয়। হিমানির ল্যাপটপ, হিমানির ফোন সব নিয়ে চলে যায় নিজের দোকানে, সেগুলো রেখে দেয়। রেখে দেওয়ার পরে আবার স্কুটি চালিয়ে রাত্রেবেলায় 8টা-9টা নাগাদ ফিরে আসে। ফিরে এসে স্কুটিটা রেখে দেয়। হিমানির বাড়িতেই ছিল 3খানা ট্রলি ব্যাগ। তার মধ্যে সবথেকে বড় ছিল এই গাঢ় নীল রঙের ট্রলি ব্যাগ। সেটা সে নামায়। নামাবার পরে ওই ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব বের করে খাটের উপর রাখে। রাখার পরে জোর করে কোনো রকমে বডিটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। প্রয়োজন মতো শরীরের অংশগুলোকে সে মুড়ে মুচড়ে কোনো রকমে ঢুকিয়ে দেয়, তারপরে বন্ধ করে দেয়। রাত্রেবেলায় 11টা নাগাদ সে সেই ট্রলিটাকে হাতে টানতে টানতে রাস্তা দিয়ে বেরোয়। সেই ছবিটাই কিন্তু সিসিটিভিতে ক্যাপচার হয়েছিল। তারপরে একটু এগিয়ে যেতেই একটা অটোওয়ালাকে দেখতে পায়। সে বলে যে শাপলা বাস স্টপ যাব। অটোওয়ালা তাকে তুলে নেয়। শাপলা বাস স্টপে গিয়ে গাড়ি দাঁড়ায়। সে নেমে পড়ে। সুযোগ বুঝে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় ট্রলি ব্যাগটা। তারপর সোজা চলে যায় নিজের দোকানে। সচিন নিজের দোকানে গিয়ে হিমানির সমস্ত মূল্যবান যে জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে গেছিল সেগুলোকে সে নিয়ে নিজের গ্রামে চলে যায়। সে কিন্তু আবার নেক্সট ডে বন্ধক দিয়ে দিয়েছে। ওর কাছে কিন্তু মাত্র 60 টাকাই ছিল, যেটা সে অটোওয়ালাকে দিয়ে দিয়েছিল। একদম পকেট খালি। সে বিভিন্ন লোকের কাছে লিফট নিয়ে নিজের গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। রাত্রেবেলায় সারা রাত সে নিজের বাড়িতেই থাকে। বাবা মা অন্য ঘরে আর সে অন্য ঘরে। তার স্ত্রীকে সে কিছুদিন আগেই বাপের বাড়ি পাঠিয়েছিল। এইভাবে রাত্রিটা কেটে যায়। আবার যখন সকাল হয় বা যে সময় ডেড বডির কাছাকাছি ভিড় জমিয়েছে লোকজনেরা, সেই সময় সে আবার ফিরে আসে। এসে ওই জায়গাটাতেই যায় যেখানে সে ট্রলি ব্যাগটা ফেলেছিল। সে আশেপাশের অবস্থা দেখে যে ধীরে ধীরে লোকজন সেখানে জমা হয়েছে। সেই ব্যাপারটা দেখে সোজা সেখান থেকে বাস ধরে দিল্লি চলে যায়। সেখানে তার বোন থাকে। প্রথমে সে বোনের বাড়ি যাবে ভেবেছিল, কিন্তু তারপরে তার মনে হয় যে বোন অকারণ ঝামেলায় পড়ে যাবে। বোন যেহেতু শ্বশুর বাড়িতে থাকে, কোনো অসুবিধা হতে পারে, সেই জন্য সে বোনের বাড়ি যায়নি। অন্য কোথাও একটা পালাবো ভেবেছিল, কিন্তু তার আগে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এখন তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আগামীতে বোঝা যাবে যে আসলেই কী কারণে সে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল।